হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গতকালকে তোমাদের মহালয়া ভালো কেটেছে, আর তোমাদের সবাইকে অগ্রিম অভিনন্দন পুজোর উপলক্ষে। আর আশা করি তোমাদের এবারের পুজো যে তোমরা 2024 সালে যারা পুজো কাটাতে চলছো, অবশ্যই তোমাদের পুজো ভালো কাটবে। আর যারা এই মুহূর্তে তোমরা লাইভ দেখছো ইউটিউব এবং ফেসবুক থেকে, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর আমি এই মুহূর্তে আছি তোমাদের সঙ্গে, রোহিতা মহাপাত্র আছে, তারপরে মির্জা মির্জা সামির, হ্যাঁ মির্জা আছে, ওকে মির্জা মির্জা সামির আছে, তারপরে সামতাক পাল আছে, ওকে। আর তারপরে মেরিনা 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 আক্তারি আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, চলো আমি আজকে ক্লাস শুরু করে দেবো। আর এই মুহূর্তে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক, পশ্চিমবঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালের টার্গেট নিয়ে, তো আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সমস্ত জায়গায় তোমাদের প্রত্যেকটি যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকটি বাড়ির মধ্যে চলে গেলাম, তোমাদের কাছে চলে গেলাম। তোমরা যারা পরীক্ষা দেবে টার্গেট নিয়েছো, আজকে তোমাদের থাকছে উচ্চ মাধ্যমিক ভূগোলে। উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো মক টেস্ট থাকছে ষষ্ঠ দিন। তো অবশ্যই দেখো তোমরা কিন্তু এই মক টেস্টে পরীক্ষা দাও। আর আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি। দেখো তোমরা অনেকেই আছো, কালি গেমিং আছো, তোমরা এক এক করে কুইকলি চলে আসো। দেখো এখানে বললে হ্যাঁ শুরু করব, অবশ্যই শুরু করব। আর শুরু করব। তো দেখো যারা এখনো আসোনি, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তাড়াহুড়োয় তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। দেখো ঘড়ির কাঁটায় কিন্তু এখন জাস্ট জাস্ট কিন্তু দেখো 9টা 5 বাজে। তাহলে আমি তোমাদের শুরু করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে উচ্চ মাধ্যমিকের তোমাদের মক টেস্ট 6 চলছে। ঘরে বসেই তোমরা পরীক্ষা দাও। আজকে প্রত্যেকটি প্রান্তে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে শিক্ষার্থীদের বাড়ি আমি চলে গেলাম কোশ্চেন নিয়ে আমি তোমাদের বাড়ি চলে গেলাম। চলো পরীক্ষা দেওয়া যাক। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে সেটা আমার দেখতে হবে। চলো দেখে নাও যাক। চলো তোমাদের সিনেমার পর্দা খুলে গেছে, প্রথমে দেখে নাও। আজকে রয়েছে তোমাদের, দেখো, ঘরে বসেই পরীক্ষা দাও, সঙ্গে উত্তর জেনে নাও। তার মানে উত্তর জেনে নাও, দেখে নিচ্ছি। নাজি হ্যাঁ, নাজমিনা খাতুন আছো, ওকে। কৌশিক আছো, পাল আছো, প্রত্যুষ আছো। চলো দেখে নিচ্ছি। কাল গেমিং আছো, রোহিত আছো। চলো কৌশিক আছো, প্রত্যুষ আছো, ওকে। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনের আগে আজকে দেখো তোমাদের কিন্তু 35টি, মানে 35 নম্বরে তোমাদের পরীক্ষা। তো সঠিক উত্তরটি বেছে রাখো। সকল প্রশ্ন আবশ্যিক, এমসিকিউর ক্ষেত্রে সকল প্রশ্ন আবশ্যিক, তোমরা জানো। আর প্রথম কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেনের মধ্যে রয়েছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। কোন ভূমিরূপটি সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়? সমুদ্রের গুহা। দেখো এটা হবে সমুদ্রে, দেখো গুহা রয়েছে। বিতে টম্বলে রয়েছে, সিতে জিও রয়েছে, আর ডিতে ড্রেপ রয়েছে। দেখে নিচ্ছি প্রথম কমেন্ট করেছে মেরিনা আক্তারি, সি করেছে। দেখি সমুদ্র তরঙ্গে মেরিনা আক্তারি। তারপরে দেখি রূপক 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 তুমি করেছো, রূপক মাহাত্রা, রূপক রূপক মাহাতা করেছো এ। বিট্টু করেছো সি। আমি বলে দেব। তারপরে মুসরাত খাতুন বি করেছো। অবশ্যই আমি বলে দিচ্ছি, দেখো তোমরা যারা প্রীতি করেছো, ঠিক আছে। নাজ দেখি আর কে আছে, দেখি নাজমিনা খাতুন আছো, ঠিক আছে। তোমাদের রোহিত আছে, ওকে। চলো দেখে নিচ্ছি সমুদ্রের সঞ্চয় কার্য বলেছে, মানে এখানে হবে টম্বলো। তোমরা যারা বি করেছো, বি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে কিন্তু টম্বলো গড়ে ওঠে, আর বাকিগুলো কিন্তু ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে। যাদের হয়েছে তারা কিন্তু ডায়লগ ঘোষ। কি আছে দেখি তো, ডোল ডোল গোবিন্দ, ওকে। চলো উত্তর কিন্তু বি বি, তোমাদের কিন্তু উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বলা হয়েছে অবরোহণ। অবরোহণ কি রয়েছে, দেখো অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি? দেখো অবরোহণ তোমরা জানো, ডাক নাম্বার কিন্তু বলবে। ঢোল গোবিন্দ, তুমি তুমি অবশ্যই বলবে একের বি উত্তর, ঠিক আছে। প্রত্যুষ ঠিক আছে, রোহিত ঠিক আছে, স্যার করেছি, ওকে। রোহিত বললো করেছি। মির্জা সমীর, ওকে। মির্জা সমীর, গুড ইভিনিং। তোমাদের সবাই নাম
তোমাদের সবাই নাম না বলতে বললেও তোমরা কোনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না। তার কারণ তোমরা যারা ইউটিউবে দেখছো বা ফেসবুকে দেখছো, তোমরা কিন্তু আমার কেউ শত্রু নয়, তোমরা আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইডস। আমি তোমাদের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইডস। তাই তোমাদের সবাই নাম না বলতে পারলে তোমরা কোনো দুঃখ কষ্ট রাখবে না। সমতক পাল, ওকে। ডোল গোবিন্দ, তারপরে রয়েছে তোমরা দুইয়ের এ করেছে দেখে নিচ্ছি। আমার কিছু বলার নেই, তোমাদের সবার উত্তর সঠিক, বাহ, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত। দেখো, অবরোহণ মানে কোনো উঁচু জায়গা। এই যে উঁচু জায়গা আছে, কোনো উঁচু জায়গা যখন ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অবরোহণ। তার মানে তোমাদের উত্তর কিন্তু সঠিক। উত্তর হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে তোমরা এক পেয়ে গেছো। আর আগ্নেয় পর্বত, প্লাবনভূমি, বাজাদা, এগুলো কিন্তু সবই কিন্তু আরোহণের উদাহরণ, এগুলো কিন্তু আরোহণের উদাহরণ। ওকে, মির্জা রোহিত, ঠিক আছে। চলো, এরপরে রয়েছে তোমাদের তিনে বলা হয়েছে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসরণ পদ্ধতিকে কি বলে? হিউমিফিকেশন, সেলিনাইজেশন, ইলুভিয়েশন। ডিতে রয়েছে তারপর ডিতে রয়েছে এলুভিয়েশন। ঠিক আছে, তোমরা এখানে যারা উত্তর করেছো তোমাদের প্রত্যেকের, রূপক, ডোলগোবিন্দ, রোহিত, যারা যারা আমি দেখতে পাচ্ছি, মেরিনা মেরিনা ডি করেছো, তোমরা সবাই ডি করেছো। পাল, তুমি ডি করেছো। মিরাজ ডি করেছো। বিট্টু ডি। কৌশিক ডি। ও মাই গড, সবার উত্তর সঠিক, এলুভিয়েশন। ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। মৃত্তিকার এ স্তর থেকে যখন বি স্তরে বিভিন্ন খনিজ পদার্থগুলো অপসারণ হয়, এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ বি স্তরে যখন অপসারিত হয়, তখন তাকে কিন্তু বলা হয় এলুভিয়েশন। দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও, 1+ করে নাও। চলো পরের কোশ্চেনে দেখে নিচ্ছি। দেখো, পরের কোশ্চেনে রয়েছে তোমাদের 4, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে তাকে কি বলে? এটি কম্পালসারি কোশ্চেন, কমন কোশ্চেন। ঠিক আছে, এই কমন কোশ্চেন সবাই পারবে আশা করি। গ্রিন ডাটা বুক আছে, তারপরে গ্রিন ডাটা কার্ড আছে, রেড ডাটা বুক আছে, রেড ডাটা কার্ড আছে। অবশ্যই তোমরা যারা করেছো দাগ নাম্বার বলবে 4, কিন্তু বলবে 4 রূপক রূপক রূপক। মির্জা দাগ নাম্বার না বললে কিন্তু প্রবলেম হবে। রূপক 4C বললে, ঢোলগোবিন্দ 4 এর এ বললে, রোহিত 4 এর এ। রোহিত, তোমরা কিন্তু মিস্টেক করেছো। এই কোশ্চেনটি কিন্তু দেখো, তোমরা যেখানে যাই করো না কেন, এই কোশ্চেনে তোমরা জানি তোমরা গ্রিন ডাটা বুক করবে। দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। দেখো, এটি কিন্তু আমি জানি রেড ডাটা বুক। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকে, মানে যেগুলো ধরো ধ্বংস হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে, সেগুলো যখন কোনো পুস্তকে যখন লিপিবদ্ধ থাকে, তখন তাকে রেড ডাটা বুক বলে। তোমরা যদি কোথাও পেয়ে থাকো গ্রিন ডাটা বুক, ঠিক আছে, তোমরা যারা গ্রিন ডাটা বুক করেছো বা রেড ডাটা বুক করেছো, আমি উভয়ের ক্ষেত্রে নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা আমাকে যারা গ্রিন ডাটা বুক করেছো, এই গ্রিন ডাটা বুক তোমাদের নাম্বার দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু রেফারেন্স আমাকে দেবে। ঠিক আছে, যখন এই ভিডিও শেষ হয়ে যাবে, আজকে লাইভ শেষ হয়ে যাবে, তখন তোমরা কিন্তু এই দাগ নাম্বার 4-এর কিন্তু আমাকে উত্তর রেফারেন্স সহ আমাকে জানাবে। ঠিক আছে, চলো 1 নাম্বার নিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতের নাম কি? দেখো, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণপাতের সৃষ্টির নাম টাইফুন, টর্নেডো, সিতে সাইক্লোন, ডিতে হেরিকেন। চট জলদি বলবে। 5 নাম্বারে দাগ নাম্বার 5 বলবে, দাগ নাম্বারে 5 বলবে। দেখো, উত্তর কিন্তু হবে তোমাদের ক্যারিবিয়ান সাগরে, তার মানে হেরিকেন। দেখো, ক্যারিবিয়ান সাগর, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হেরিকেন বলুক আর তোমার পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ বলুক, ক্যারিবিয়ান বলুক আর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলুক, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলুক আর ক্যারিবিয়ান বলুক বা ওয়েস্ট ইন্ডিজ বলুক, তো সব ক্ষেত্রে কিন্তু হবে হেরিকেন। ঠিক আছে, যারা ডি করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 6-এ, নিরক্ষীয় জলবায়ু দেখা যায় যে নদী অববাহিকায়। দেখো, নিরক্ষীয় জলবায়ু দেখা যায় যে নদী অববাহিকায়। তো তোর কি রয়েছে দেখো, নীলনদ রয়েছে, গঙ্গা নদী রয়েছে, আমাজন নদী রয়েছে, কলোরাডো নদী রয়েছে। দাগ নাম্বার 6-এ বলবে। দেখো, মির্জা, পাল, রোহিত, তোমাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক হয়েছে, তোমাদের 5-এর সঠিক হয়েছে। কিন্তু আমাকে ফাইনালি আমাকে উত্তর বলবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন নদী দেখা যায়। আমি আমার মাথার উপরে, দেখে নাও, আমি আমার মাথার উপরে একটি চিত্র এঁকে দিচ্ছি, দেখে নাও। কেউ কনসেপ্চুয়াল বলতে পারবে কিনা আমি জানি না।
দেখো এই যে চিত্রটা এঁকে দিচ্ছি, দেখেছো? এই চিত্র থেকে তোমরা বলতে পারবে। রূপক সি দেখে নিচ্ছি, আমাজন, ঠিক আছে। আহ না নাজমিনা, নাজমিনা খাতুন তুমি 5-এর ডি বলেছো, 5-এর ডি, ঠিক আছে। 6-এর বলবে মির্জা, সি বললে প্রীতি, সি। তারপরে মির্জা সি, দাগ নম্বর বলবে কমল, সি। 6-এ 6, ঠিক আছে। তোমাদের উত্তর অজিত সিং, তুমি একটু মিস্টেক করে ফেললে। আব্দুল, তোমার উত্তর সঠিক। কৌশিক, প্রীতি, ইমরোজ, ইমরোজ, ওকে। ইমরোজ, রোহিত, তোমাদের উত্তর কি আছে দেখে নিচ্ছি। চিত্তরঞ্জন মাহাতো, ওকে, দেখে নিচ্ছি। চিত্তরঞ্জন মাহাতো, তোমাদের উত্তর সঠিক, ইয়েস। আমাজন, উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 6-এর আমাজন, যাদের হচ্ছে 1+ করে নাও, দেখে নাও। আমাজন নদী তোমরা জানো দক্ষিণ আমেরিকায় রয়েছে। তো এটা বলেই দিয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তার মানে এখানে রয়েছে কিন্তু আমাজন নদী। দেখে নাও এখানে রয়েছে কিন্তু আমাজন নদী। যারা করেছো এই আমাজন নদী, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। এটি কিন্তু নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। তার মানে ধরো নিরক্ষীয় রেখা কিন্তু এরকম টাইপের জায়গা দিয়ে গেছে, তার মানে উত্তর কিন্তু হবে নিরক্ষীয় রেখায়। এই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমাজন নদী অবস্থান করে, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু হবে না। এরপরে তোমাদের রয়েছে দেখো আর সাথে এল নিনো। এল নিনো কোন মহাসাগরে দেখা যায় দেখে নিচ্ছি। এল নিনো কমল বর্মন 7 বললে, ঠিক আছে। প্রত্যুষ, তোমার উত্তর সঠিক হয়েছে 6-এর। আসিম দাস 7-এর বি, 7-এর বি প্রশান্ত মহাসাগর। কমল 7-এর বি প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু সঠিক। এল নিনো কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। যারা করেছো, যারা দেখো প্রশান্ত মহাসাগর করেছো, তাদের উত্তর কিন্তু সঠিক। সঠিক উত্তর এল নিনো বলুক আর লা নিনা বলুক, এল নিনো বলুক আর লা, দেখো লা নিনা, লিনো, লা নিনো, এল নিনো আর লা নিনো দুটি কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এল নিনো কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত, যেটি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। লা নিনা কিন্তু একটি শীতল স্রোত, শীতল স্রোত, ঠিক আছে। এই দুটি কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। চলো এরপরে আমি পরের কোশ্চেন দেখছি 8 নম্বরের। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কি? দেখো এতে কাশ্মীর উপত্যকা, বোরা গুহা, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল সিতে, আর ডিতে রয়েছে দেখো অজন্তা, অজন্তা গুহা। কোনটি হবে 8 নম্বরে? দাগ নম্বর সহ কিন্তু তোমরা বলবে, দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট ভূমিরূপ 8 নম্বরে, 8 নম্বরে দেখি কমল বর্মন 8-এর বি, বোরা গুহা, মিরাজ, ঠিক আছে তোমার সি, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি রূপক বি, বি, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, বোরা গুহা। তার মানে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট ভূমিরূপ বা চুনা পাথর। দেখো কাস্টের জায়গায় চুনা পাথর, চুনা পাথর, চুনা পাথর যুক্ত একটি ভূমিরূপ হলো রোহিত, ঠিক আছে। পাল, ঠিক আছে। প্রীতি, ঠিক আছে। তোমাদের উত্তর সবাই ঠিক আছে। তার মানে বোরা গুহা একটি কাস্ট ভূমিরূপ বা চুনা পাথর, 1 নাম্বার দিয়ে নাও। এরপরে চলে যাচ্ছি তোমাদের পরবর্তী কোশ্চেন। ও পরবর্তী দেখো, তোমরা যারা নতুন আছো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের কিন্তু অফুরন্ত ভালোবাসা, অবশ্যই অবশ্যই একরাশ ভালোবাসা তোমাদের প্রতি। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা কিন্তু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই দেখো, তোমাদের বলে দিচ্ছি এই যে পিডিএফ পেতে গেলে তোমরা সম্পূর্ণ কিন্তু ভূগোলের পিডিএফ পেতে গেলে, পিডিএফ তোমাদের মোবাইলের মধ্যে সম্পূর্ণ পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা ভূগোলের সম্পূর্ণ 12টি অধ্যায়ের পিডিএফ পেয়ে যাবে। এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন 2025। তো দেখো অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু তোমাদের মোবাইলের মধ্যে, তোমাদের মোবাইলের অর্থাৎ হোয়াটসঅ্যাপে তোমাদের চলে যাবে তোমাদের পিডিএফ, উচ্চ মাধ্যমিক ভূগোলের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, সম্পূর্ণ পিডিএফ 12টি অধ্যায়। চলো পরের কোশ্চেন রয়েছে কি? পরের কোশ্চেন রয়েছে দেখো, তোমাদের রয়েছে 9 নম্বরে। স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি? দেখো স্পেডোসল মৃত্তিকার উদাহরণ কি? অবশ্যই কত লাগবে? মির্জা, মির্জা লাগবে। দেখো ওটি যেহেতু পিডিএফ এর সম্পূর্ণ তোমরা 12টি অধ্যায় পাচ্ছ, 165, এটা আমি বলে দিচ্ছি। আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এটা বলি যে 165, তার কারণ এটি 3 থেকে 4 মাস লেগেছে আমার এই পিডিএফ সাজেশন তৈরি করতে, রিসার্চ করে গবেষণা করে কিন্তু এই পিডিএফ তৈরি করেছি। সুতরাং সম্পূর্ণ টাইপ থাকছে 12টি অধ্যায়। চলো দেখে নেওয়া যাক। 9 রয়েছে স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি? দেখো স্পেডোসল মৃত্তিকা তোমরা কিন্তু উদাহরণ বলে দিয়েছো, প্রত্যেকের কিন্তু উত্তর কিন্তু সঠিক হয়েছে।
রাহুল, রাহুল তোমাকে গুড ইভিনিং, GYB7 চ্যানেলে তোমাকে স্বাগতম। দেখো আর যারা কিন্তু আমার পুরনো স্টুডেন্ট রয়েছে, যারা রেগুলার ক্লাস করো, তারা কিন্তু উত্তর দিয়ে ফেলেছো। দাগ নাম্বার কিন্তু বলবে। দেখো রাহুল, তুমি দাগ নাম্বার বলবে। যারা এখানে 9-এর করেছো, তোমাদের উত্তর কিন্তু দেখে নিচ্ছি পর্জল মৃত্তিকা। ভেরি গুড, ভেরি গুড। এই কোশ্চেনটি পেরেছো মানে টাফ কোশ্চেন, সত্যি তোমরা পেরেছো মানে আশা করি তোমরা কিন্তু 21-এ 21 পেয়ে যাবে। তার মানে স্পেশাল মৃত্তিকার একটি উদাহরণ কিন্তু পর্জল মৃত্তিকা। এই পর্জল মৃত্তিকা নাতিশীতোষ্ণ জলবায়ু কিংবা পার্বত্য অঞ্চলে দেখা যায়। এই পট কথার মানে হলো মাটি, পট কথার মানে হলো মাটি। আর জোলা কথার মানে হলো ছাই, জোলা কথার মানে অ্যাশ, অ্যাশ বা ছাই, ছাই ছাই। ঠিক আছে? তো পটজল মৃত্তিকা বোঝা গেল পট মৃত্তিকায়। পট জল নাতিশীতোষ্ণ অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যে অ্যাসিড মিশ্রিত বা আম্লিক মিশ্রিত নিচে যে ছাইয়ের স্তর থাকে, উপরে যে জৈব পদার্থ থাকে, তাকে কিন্তু পটজল মৃত্তিকা বলে। পলি মৃত্তিকা তোমরা জানো, চান্নজীবী নাতিশীতোষ্ণ অঞ্চলের মলিসল মৃত্তিকা, মলিসল, মলিসল মৃত্তিকা এটি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায়। এটি ল্যাটেরাইট মৃত্তিকা ক্রান্তীয়, ক্রান্তীয়, ক্রান্তীয় ও উপক্রান্তীয়, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বৃষ্টি জলবায়ু যুক্ত অঞ্চলে এই ল্যাটেরাইট দেখা যায়। মানে উষ্ণ মণ্ডলে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 10। ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম কি? দেখে নিচ্ছি তোমরা যারা করেছো তোমাদের উত্তর সবাই সঠিক। না, নাজ নাজমিনা খাতুন করেছে। আব্দুল বারিক, আব্দুল বারিক তোমার উত্তর 10-এর। ভেরি গুড। রাহুল তোমার উত্তর প্রীতি মিরাজ। এখন নাম্বার সে জন্য করলে হবে? হ্যাঁ হবে। তুমি তুমি নাম্বারটি তুমি তোমার মির্জা সামির তোমার নাম্বারটি তুমি আমার হোয়াটসঅ্যাপে যেটি বললাম 7890404016 এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো। লাইভ শেষ হয়ে গেলে তখন আমি তোমার সঙ্গে কথা বলে নেব বা তোমাদের সঙ্গে কথা বলে নেব। দেখো বিট্টু, তোমরা যারা করেছো তোমাদের উত্তর সঠিক। হিমাচল প্রদেশ ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য। ভেরি গুড। আর এখানে যদি উত্তরাখণ্ড থাকতো, উত্তরাখণ্ড, দেখো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থাকলে কিন্তু সেটাও হতো। তার মানে উত্তরাখণ্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ধসপ্রবণ রাজ্য। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক। এরপরে 11 মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প কি? দেখো মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প রয়েছে, রবার শিল্প রয়েছে, কাগজ শিল্প রয়েছে, চিনি শিল্প রয়েছে। 11 বি, তোমরা যারা করেছো 11 বি, তোমরা তোমাদের উত্তর সবাই সঠিক, সবাই সঠিক। ওকে। রবার শিল্প, মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প রবার শিল্প। যাদের হয়েছে 1 নম্বর করে নাও। মালয়েশিয়া রবার শিল্প বিখ্যাত, বিখ্যাত রবার শিল্প। এরপরে চলো তোমাদের 12। ভারতে বলা হয়েছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? দেখো ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? অবশ্যই দাগ নাম্বার বলবে 12। 12 দাগ নাম্বার বলবে, দেখে নিচ্ছি। 12 দাগ নাম্বার কিন্তু এখনো পাচ্ছি না। প্রীতি তোমরা কিন্তু এখনো, বিট্টু তোমরা পড়ে আছো এখনো 11-তে। 12-র উত্তর কিন্তু বলবে, 12-র উত্তর বলবে, 12-র উত্তর। চল জলদি, চট জলদি দেখে নিচ্ছি। প্রত্যুষ, প্রত্যুষ 12-র বলবে। রোহিত 12 সি বললে, দেখে নিচ্ছি। নো নো নো। বিট্টু তোমার উত্তর সঠিক, মির্জা তোমার উত্তর সঠিক, রূপক তোমার উত্তর সঠিক। তারপরে কি অফিসিয়াল আছে? বিএম অফিসিয়াল। 11-বি, 11-বি ঠিক আছে, কিন্তু 12-র উত্তর দেবে। হ্যাঁ, কমল আছো, তোমাদের উত্তর সঠিক, সঠিক। থ্যাংক ইউ। দেখো উত্তর কিন্তু হবে রিসরা, রিসরা হবে। ভারতের প্রথম পাটকল, পাটকল প্রথম ভারতবর্ষে পুরো ওভারঅল, ওভারঅল ভারতবর্ষে প্রথম পাটকল স্থাপিত হয় দেখো রিসরায়। তো দেখো 1855 সালে, 1855 সালে ভারতের পশ্চিমবঙ্গের রিসরায় প্রথম এই পাটকল কিন্তু স্থাপিত হয়। এটা কিন্তু মাথায় তোমরা রাখবে। ঠিক আছে, এটাও কিন্তু ভালো কোশ্চেন মাঝে মাঝে দেয়। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 12, 13, 13, 13-তে বলছে গ্রেড, গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? এই কোশ্চেনটি বারবার বারবার তোমাদের পরীক্ষার সময় বা তোমাদের কোশ্চেন সেট করাতে গেলে কিন্তু প্রত্যেকটি সেটে এই কোশ্চেনই থাকে। গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করে? বা পর্যায়ন, পর্যায়ন বা গ্রেডেশন, গ্রেডেশন কথাটি প্রথম কে ব্যবহার করে? বা গ্রেড কথাটি, এখানে গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করে? জিকে গিলবার্ট রয়েছে, থর্নবারি আছে, আর্থার হোমস রয়েছে, উইলিয়াম মারিস ডেভিস রয়েছে। কি হবে গ্রেড কথাটি? অবশ্যই দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে। রোহিত তুমি 13 বলে ফেলেছো, কৌশিক 13, কম কমল 13, কমল 13, ফারজানা সুলতানা 13,
রোহিত, মির্জা, তেরোরে, ভেরি গুড অসীম, প্রত্যুষ, প্রীতি। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক, থ্যাংক ইউ। তোমরা পরবর্তী পর্যায়ে যারা উত্তর করেছে তোমাদের উত্তর কিন্তু সঠিক। জিকে গিলবার্ট, দেখো জিকে গিলবার্ট আমি কিন্তু লিখে দিচ্ছি 1876 সালে। ঠিক আছে, এই জিকে গিলবার্ট প্রথম গ্রেট কথাটি ব্যবহার করে 1876 সালে। এই গ্রেট কথাটির বাংলা হলো ক্রম। গ্রেট কথাটির বাংলা কিন্তু ক্রম। এটা কিন্তু মাথায় তোমরা একবার একটু ঢুকিয়ে নিও। তারপরে রয়েছে দেখো তোমাদের 14 মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল। আমরা জানি মিলেট এক ধরনের ফসল, কিন্তু সেটা কি ফসল সেটা আমি তো বলবো না, সেটা তোমরা বলবে মিলেট কোন ধরনের ফসল। মিলেট আমি বলে দিচ্ছি কিন্তু জোয়ার, বাজরা, রাগি, কুটকি, এরকম এরকম বিভিন্ন ধরনের নিকৃষ্ট দানার শস্যকে আমরা জানি মিলেট বলে। নিকৃষ্ট দানার শস্যকে মিলেট বলে। কিন্তু তোমাদের বলতে হবে মিলেট কোন কৃষি প্রণালীর ফসল। আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, বিতে শুষ্ক কৃষি, সিতে স্থানান্তর কৃষি, ডিতে বাণিজ্যিক কৃষি। দেখে নিচ্ছি 14। ও মাই গড, 14 প্রথম দেখে নিচ্ছি অফিসিয়াল। আর মির্জা 14 বি, ভেরি গুড মির্জা। রোহিত, ভেরি গুড। কমল বর্মন, কমল রোহিত, ওকে। মির্জা ঠিক আছে। তারপরে আব্দুল অফিসিয়াল, আব্দুল গফফর, ওকে আব্দুল গফফর তোমার 14 বি। ইয়েস, প্রত্যুষ, রূপক, প্রীতি, ওকে। আমার বলার কোনো ভাষা নেই। দেখো তোমরা এখানে ফারজানা সুলতানা, ওকে। তোমরা এখানে যারা করেছো বিট্টু, আমার কিছু বলার নেই, তোমাদের উত্তর সঠিক, থ্যাংক ইউ। শুষ্ক কৃষি, দেখো মিলেট কিন্তু এক ধরনের শুষ্ক কৃষি, যেখানে বৃষ্টিপাত 25 সেন্টিমিটার, বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম। তার মানে কি ধরনের শুষ্ক অঞ্চল হবে বুঝতেই পারছো। মিলেট, জোয়ার, বাজরা, রাগি, এগুলো মিলেট শস্য, নিকৃষ্ট দানার শস্য। তার মানে উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, শুষ্ক কৃষি। 15 পুষ্করণীকে কেন্দ্র করে কিংবা জলাভূমিকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে, কিংবা কোনো হ্রদকে কেন্দ্র করে কোনো হ্রদ বা হ্রদ। ঠিক আছে, বাঙালি কিংবা ঘটি, যারাই থাকো না কেন, দেখো এখানে কিন্তু হ্রদ বা হ্রদ, যে যেইভাবেই নাও, বাঙালি কিংবা ঘটি, তো যে যেইভাবেই নাও, হ্রদ কি বললাম, হ্রদ বা হ্রদ। ঠিক আছে, এই হ্রদ বা হ্রদ। তো এখানে পুষ্করণীকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে, এটা আমাকে পারফেক্টলি আনসার দাও। পুষ্করণীকে কেন্দ্র করে দেখে নিচ্ছি কি আছে। 15 ডি আমি বলে দেব, তোমরা দেখে নিচ্ছি তোমাদের উত্তর আর্দ্র বিন্দু বসতি, পুষ্করণীকে কেন্দ্র করে। ভেরি গুড। তোমরা 90% ঠিক করেছো, 2-1 ভুল করেছো। উচ্চ মাধ্যমিক, ইয়েস। দেখি রবিন তুমি ঠিকই বলেছো। রবিন আজকে বুধবার, ঠিক আছে। রবিন আজকে বুধবার, থ্যাংক ইউ। রবিন আজকে কিন্তু ক্লাস ছিল না, ঠিক আছে। তোমাদের কিন্তু দেখো, তোমাদের আজকে যেহেতু বুধবার, ঠিক আছে, বুধবার কিন্তু ক্লাস ছিল না। আজকে কিন্তু ভুল করে তোমাদের ক্লাসটি নিয়ে ফেললাম, এই ক্লাসটি। আর তোমাদের কিন্তু বুধবার এবং শনিবার কিন্তু রাত 9টা থেকে, কিন্তু ভুল করে কিন্তু আজকে তোমাদের লাইভ ক্লাসটি হয়ে গেল। আমি ভেবেছি আজকে তোমাদের বৃহস্পতিবার। এক্সট্রামলি সরি রবিন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এক্সট্রামলি সরি। ঠিক আছে, আজ তোমাদের কিন্তু শনিবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে ক্লাস, তো আজকে মিস্টেক করে তোমাদের ক্লাসটি হয়ে গেল। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তোমরা যারা করেছো। দেখো 15 রয়েছে পুষ্করণীকে কেন্দ্র করে কোন ধরনের বসতি গড়ে ওঠে, আর্দ্র বসতি গড়ে ওঠে। একদম তোমরা এখানে যারা করেছো আর্দ্র বসতি, কোনো কথা চলবে না। ঠিক আছে, তোমরা যারা করেছো আর্দ্র বসতি, তোমরা অবশ্যই করে নাও। ঠিক আছে, যারা এখানে কমেন্ট করেছো দেখে নিচ্ছি। দেখো তোমরা কিন্তু মাথায় রাখবে, ওকে, তোমাদের উত্তর সঠিক। আর্দ্রবিন্দু বসতি তোমরা 1 নাম্বার করে নাও। ঠিক আছে, যেমন পুষ্করণীকে কেন্দ্র করে, মানে জলাভূমিকে কেন্দ্র করে, কোন হ্রদকে কেন্দ্র করে, যেমন মরু অঞ্চলে হ্রদকে কেন্দ্র করে কিন্তু আর্দ্র বিন্দু বসতি গড়ে ওঠে। ঠিক আছে, তো উত্তর কিন্তু সঠিক, তোমাদের 1 নাম্বার করে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের
16 নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ কি? নব্য স্তর কথার মানে কিন্তু এটি পঞ্চম স্তর। নব্য স্তর কথার মানে পঞ্চম, না সরি, এক্সট্রিমলি সরি, নব্য স্তর কথার মানে কিন্তু এটা রয়েছে তোমাদের চতুর্থ স্তর। চতুর্থ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি বা কোয়াটারনারি 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 কোয়াটার নারী। তার মানে দেখো চতুর্থ স্তর বা কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটি উদাহরণ কি? দেখো উদাহরণ তোমরা অবশ্যই দেখে ষোলোর তোমরা যারা করেছো, ও মাই গড, ষোলোর করেছো তোমরা দেখে নিচ্ছি। এ গবেষণা ও উন্নয়ন, ইয়েস গবেষণা স্যার, আই অ্যাম নিউ সাবস্ক্রাইবার, দেখে নিচ্ছি নিউ সাবস্ক্রাইব, আমাদের ফ্যামিলির সঙ্গে একজন যুক্ত হয়ে গেল। দেখো মেরিনা আক্তারি আছো, তো মেরিনা আক্তারি তুমি কেন লেট করলে জানি না। দেখো আমাদের কিন্তু নতুন একজন অতিথি চলে আসলো, তাকে তোমরা সবাই স্বাগতম বা অভিনন্দন জানাও। দেখো ইয়াসিন শেখ, ইয়াসিন শেখ, দেখো ইয়াসিন শেখকে অভিনন্দন। আজকে আমাদের ফ্যামিলির সঙ্গে জিওআইবি 7 এর সঙ্গে আমাদের সবাই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেল ইয়াসিন শেখ। এই ইয়াসিন শেখের জন্য একটি হাততালি দেওয়া হোক, ওয়েলকাম করা হোক। ঠিক আছে, তো চলো ফারজানা, ওকে দেখে নিচ্ছি তোমাদের উত্তর। ওকে, উত্তর কিন্তু সবাই সঠিক। দেখো গবেষণা এবং উন্নয়ন 99% তোমরা ঠিক করেছো। এই চতুর্থ স্তর বা কোয়াটারনারি পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের বলা হয় তারা গবেষণা এবং উন্নয়নের সঙ্গে যুক্ত। আর এই পর্যটক কিন্তু দেখো থার্ড পর্যায়। আর পরামর্শদাতা দেখো পঞ্চম পর্যায়। ব্যাংকিং কিন্তু থার্ড পর্যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে রয়েছে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতি কি বলে? দেখো প্রধান বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? এতে হ্যামলেট রয়েছে, বিতে গ্রাম রয়েছে, সিতে মৌজা রয়েছে, ডিতে শহর রয়েছে। কুইকলি আমাকে উত্তর করবে স্যার। আপনার নাম কি? মির্জা সামির, আমার নাম শঙ্কর মজুমদার। মির্জা সামির, আমার নাম শঙ্কর মজুমদার। ডোল গোবিন্দ, ওকে। রোহিত প্রত্যুষ, ওকে দেখে নিচ্ছি। অজিত সিং 17 রে, দেখে নিচ্ছি। দোল গোবিন্দ 17 এ, প্রত্যুষ দেখে নিচ্ছি। আর কে আছে? রোহিত। মেরিনা 17 রে দেখে নিচ্ছি। ইয়েস 17 এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই মানে এই হ্যামলেট কথার বাংলা হলো ক্ষুদ্র গ্রাম। দেখো হ্যামলেট কথার বাংলা হলো ক্ষুদ্র গ্রাম। দেখো এই ধরনের আমাদের দক্ষিণ ভারতে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, তারপরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ যে রয়েছে, সেখানে এই ধরনের গ্রামগুলোকে বলা হয় কি? এই ধরনের হ্যামলেটকে বা ক্ষুদ্র গ্রামকে বলা হয় টোলা টোলা বা টুলি। ওকে, তো যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নাও, আমি পরের পেজে চলে যাচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের কত 18তে বলা হয়েছে কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি কোন ধরনের শহর? কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন ধরনের শহর? প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, সিতে প্রতিরক্ষা শহর, ডিতে শিল্পনগরী। দেখো কার্যাবলীর ভিত্তিতে যারা 18 নম্বর, রোহিত ঠিক আছে, কল গেমিং ওকে দেখে নিচ্ছি। ইয়াসিন শেখ 17 রে, উত্তর ঠিক আছে, আমাকে 18 বলবে। দোল গোবিন্দ 18 বি, রোহিত, আব্দুল, কমল, মির্জা, ইমরোজ, মেরিনা, আমার কিছু বলার নেই, তোমাদের উত্তর সবাই সঠিক। এই বারাণসী হলো দেখো উত্তরপ্রদেশের একটি শহর, সেটি হলো ধর্মীয় শহর। ঠিক আছে, ধর্মীয় শহর। তো শিল্পনগরী বলা যায়, দেখো শিল্পনগরী বলা যায় জামশেদপুর, দুর্গাপুর, এটা শিল্প নগরী। আর প্রশাসনিক শহর রয়েছে দেখো চণ্ডীগড় বলতে পারো প্রশাসনিক শহর। আর প্রতিরক্ষা শহর রয়েছে দেখো, প্রতিরক্ষা শহর আমরা বলতে পারি ব্যারাকপুর। ঠিক আছে, ব্যারাকপুর প্রতিরক্ষা শহর বলতে পারি। বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের দেখো 19 বলা হয়েছে শস্য সমন্বয় ধারণাটির অবতারণ করেন কি? দেখো শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন,
দেখো ক্রপ, ক্রপ কম্বিনেশন, কম্বিনেশন, দেখো এই ক্রপ কম্বিনেশন বা শস্য সমন্বয়, এই ধারণাটি অবতরণ কে করে? দেখো ওয়েবার রয়েছে এতে, বিতে রয়েছে তোমাদের উইভার। দেখো ওয়েবার আর উইভার এই দুটো কিন্তু গোলালে হবে না। আর তারপরে ভনথুনেন জিমারম্যান, দেখে নিচ্ছি 19-এ, 19-এ রবিন, 19-এর বললে এ, আমি কিন্তু কিছু বলবো না। ঢোল গোবিন্দ তোমার উত্তর সঠিক। মেরিনা 19-এর বি তোমার উত্তর সঠিক। দেখে নিচ্ছি প্রীতি, প্রীতি 19 বলবে। ফারজানা 19-এর বি উত্তর সঠিক। কৌশিক বি। ইয়াসিন, ইয়াসিন দাগ নম্বর বলবে। ঢোল গোবিন্দ তুমি বি বলেছো। প্রত্যুষ ভেরি গুড। তোমরা ফারজানা, আর তোমাদের নাম সবাই বলা ঠিক হয়নি। প্রত্যুষ, দেখো উত্তর কিন্তু তোমাদের উইভার হবে। দেখো শস্য সমন্বয় কথাটি বলা হয় প্রথম বলে কিন্তু উইভার। বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কুড়িতে, কুড়িতে যাদের হয়েছে তারা কিন্তু 1 নাম্বার দিতে কিন্তু একদম মিস্টেক করবে না। দেখে নিচ্ছি চীনের, চীনের যে প্রদেশটি ধানের গোলা বা ধানের আধার নামে পরিচিত তাকে কি বলা হয়? এই কোশ্চেনটি তোমাদের বাদ, এই কোশ্চেনটি কিন্তু বাদ। এই কোশ্চেনে 2024 সালে দিয়েছে, তার মানে এই কোশ্চেনটি বাদ। এই কোশ্চেনের বিকল্প অন্য কোশ্চেন। দেখো আমি বলবো, দেখো ভারতের, ভারতের ধানের গোলা বা ধানের আধার নামে পরিচিত আহ, দেখো কোন রাজ্য? আমি রাজ্য বলবো, আমি জেলা বলবো না। ভারতের, ভারতের কোন প্রদেশটি, ভারতের কোন প্রদেশটি ধানের আধার বা ধানের গোলা নামে পরিচিত? দেখি কে বলতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার। দেখো কুড়িতে কিন্তু বলবে। কুড়িতে কিন্তু আমি হুনান বলবো না, কারণ হুনান গতবার এই কোশ্চেনটি দিয়েছে, গতবার কিন্তু এই কোশ্চেনটি দিয়েছে। তোমরা বলবে, তোমরা বলবে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার। তা ভারতের ধানের গোলা, এটা আমার তরফ থেকে আমি তোমাদের বললাম ভারতের ধানের গোলা, কিন্তু অ্যাকচুয়ালি ধানের জেলা, ধানের জেলা বা ধানের গোলা কোন জেলাকে বলা হয়? ভারতের ধানের গোলা বা ধানের জেলা কোনগুলা, কোন জেলাকে বলা হয়? আমি কিন্তু সেটা বলছি না, আমি আমার মতো বললাম ধানের গোলা কোন রাজ্যকে বলে। দেখে নিচ্ছি আব্দুল গফফর তুমি বললো ওয়েস্ট বেঙ্গল। প্রত্যুষ ওয়েস্ট বেঙ্গল। আম, রোহিত তুমি বর্ধমান, বর্ধমান, বর্ধমান বলেছো হবে, হবে কিন্তু রাজ্য বলেছি আমি। প্রত্যুষ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বলেছো হবে। রোহিত ওয়েস্ট বেঙ্গল কিন্তু। ঢোল গোবিন্দ এটা কিন্তু উত্তর প্রদেশ হবে না। কৌশিক উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো যাদের হয়েছে তারা অবশ্যই 1 নাম্বার দিয়ে নাও। আর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 11, 21, এটি কিন্তু এমসিকিউ লাস্ট কোশ্চেন। মৌসুমী বায়ু হলো এক ধরনের কি বায়ু? মৌসুমী বায়ু 1 নম্বরে স্থানীয় বায়ু, বিতে সাময়িক বায়ু, সিতে নিয়ত বায়ু, ডিতে অনিয়মিত বায়ু। দেখো মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু? দেখে নিচ্ছি কে পারবে, চট জলদি উত্তর বলবে। এই কোশ্চেন আমরা সবাই জানি, এই কোশ্চেন আমরা সবাই জানি। 21 নম্বরের কোশ্চেন সবাই জানি, সাময়িক বায়ু। তার মানে যারা উত্তর করেছে সাময়িক বায়ু। দেখো মৌসুমী বায়ু কিন্তু তোমরা জানো মৌসুমী একটি আরবি শব্দ মৌসুম থেকে এসছে। মৌসুম কথার মানে ঋতু, ঋতুভেদে যে বায়ু চলাচল করে তাকে মৌসুমী বায়ু বলে। আর তামিল ভাষায় কিন্তু মৌসুমী কথাটি রয়েছে কিন্তু। ঠিক আছে, তো এটি কিন্তু সাময়িক বায়ু। যারা করেছো বি, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। স্থানীয় বায়ু নয়, সাময়িক বায়ু। রবিন উত্তর ঠিক আছে। 21-এর সাময়িক বায়ু। মৌসুমী বায়ু কিন্তু সাময়িক বায়ু, সারা সব সময় প্রবাহিত হয় না। শীতের সময় বা বলা যায় শীতের সময় আমরা জানি একদিক থেকে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে অন্য দিক থেকে প্রবাহিত হয়। তার মানে সাময়িক বায়ু। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নেবে। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো নিম্নলিখিত 2-এ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তার মানে টর কাকে বলে? দেখে নাও টর, টর কাকে বলে তোমরা চট জলদি বলবে। এখানে রয়েছে কিন্তু 14টি। আগের 21টির মধ্যে কে কত পেয়েছো ওখানে কিন্তু লিখে রাখো, লিখে রাখো। বিট্টু ইভিএস এর মক টেস্ট দেখলে কেউ কেউ খায় না। বিট্টু ইভিএস এর মক টেস্ট দিলে কিংবা সাজেশন দিলে খুব কম ছেলে মেয়ে রয়েছে যারা খায়। খান অ্যান্ড এনি শর্ট, রোহিত আর ঢোল গোবিন্দ সব উত্তর ঠিক বলছে কেন? অবশ্যই তুমি পারবে। খান অ্যান্ড মাই শর্টস, তুমিও পারবে, তুমি চেষ্টা করো, তুমি আমাদের সঙ্গে, আমাদের ফ্যামিলির সঙ্গে। হ্যাঁ তুমি
খান অ্যান্ড এনি শর্টস, তুমিও আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও, তুমিও পারবে। ওকে, প্রত্যুষ 19। দেখো এখানে কিন্তু তোমরা বলবে টর কাকে বলে। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা যারা পারবে অবশ্যই বলবে। মেরিনা খাতুন স্যার 19টা করলাম স্যার। ওকে 19টা করলে ভেরি গুড। তার মানে মেরিনা খাতুন 21-এর মধ্যে 19টা করেছে। অবশ্যই আমাকে পরে লাস্টে বলবে তোমরা 35-এর মধ্যে কে কত পাবে, সেটা কিন্তু আমাকে লাস্টের দিকে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরে মানে যখন লাইভ শেষ হয়ে যাবে তারপরে আমাকে জানাবে, তারপরে আমি ফিডব্যাক দেবো। তো দেখো এখানে বলা হয়েছে টর কাকে বলে। টর, দেখো ইনসেলবার্স, আবহাওয়া বিকারের ফলে ইনসেলবার যখন ক্ষয় পেয়ে পেয়ে যখন আরো নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তাকে টর বলে। এটা একটা ইনসেলবার্স, এই ইনসেলবার যখন ক্ষয় পেয়ে দেখো ছোট একটা ছোট একটা ঢিবিতে পরিণত হলো, তখন তাকে তুমি টর বলতে পারো। এগুলোকে এক একটা টর বলতে পারো, ঠিক আছে? যাকে বোনহাট বলা হয়, যাকে বোনহাটও বলা হয়। তারপর দেখে নিচ্ছি গতিময় পুনর্জীবন লাভ কাকে বলে। যারা পারবে তারা 1 নম্বর অবশ্যই করবে। গতিময় পুনর্জীবন লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি 2025-এর জন্য। ভিভিআই, নদীর পুনর্জীবন লাভ কাকে বলে? ঠিক আছে, দেখে নাও অবশ্যই এই কোশ্চেনটি পারবে। গতিময় পুনর্জীবন লাভ কাকে বলে শুনে নিও। দেখো ভূ আন্দোলনের সঙ্গে, ভূ আন্দোলনের ফলে, আমি বলে দিচ্ছি ভূ আন্দোলনের ফলে কি হয় আমরা জানি। ভূ আন্দোলনের ফলে ভূমিভাগের উত্থান হয়। দেখো ভূ আন্দোলনের ফলে ভূভাগের উত্থান হয়। আর নদী কি করবে? নদী তার সেই গতিপথ বজায় রাখার জন্য পুনরায় সে কি করবে? নিম্নক্ষয় করতে শুরু করবে। একেই গতিময় পুনর্জীবন লাভ বলে, বা নদীর গতিময় পুনর্জীবন লাভ বলে। লাস্ট বলছি, ভূমিভাগের উত্থানের সঙ্গে সঙ্গে বা ভূ আন্দোলনের উত্থানের সঙ্গে সঙ্গে নদী যখন তার নিচের ক্ষয় করে পুনরায় সেই জায়গা দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে নদীর গতিময় পুনর্জীবন লাভ বলে, ঠিক আছে? তো এটি একটা কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আয়ন বায়ু কাকে বলে? দেখে নাও। পারবো স্যার আমিও, ঠিক আছে? তোমরা যে পারবে আমাকে বলবে স্যার আমি পারবো, ঠিক আছে? এসএ কিউ, এই যে এসএ কিউ, যে পারবে, SAQ, শর্ট আনসার কোশ্চেন, যারা পারবে বলবে স্যার আমি পারবো, কিংবা আমি মোটামুটি পারবো, এটাও বলে দেবে স্যার আমি পারবো কিংবা মোটামুটি। চলো, আয়ন বায়ু কাকে বলে? দেখো আয়ন বায়ু প্রকৃত নাম বাণিজ্য বায়ু। আয়ন বায়ুর প্রকৃত নাম বাণিজ্য বায়ু। তো আমরা বলতে পারি কি, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, কিংবা মকরীয়। দেখো উত্তর গোলার্ধে কর্কটীয়, শুনে নিও, উত্তর গোলার্ধের কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধের মকরীয়। এই উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তখন সেই বায়ুকে আয়ন বায়ু বলে। এই আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। ওকে, এই আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। যারা পারবে তারা বলে দেবে হ্যাঁ স্যার পারবো। হরপা বান কি? দেখো হরপা বান কি আমি বলে দিচ্ছি, একবারে শুনে নেবে। যারা পারবে হ্যাঁ বলবে, ডাক নাম্বার দিয়ে তারা বলবে হ্যাঁ স্যার পারবো। মির্জা ওকে বলছে, অজিত সিং ওকে, দোলগোবিন্দ আয়ন বায়ুকে, ঠিক আছে। হরপাবান পার্বত্য অঞ্চলে ক্ষণিকের জন্য বা অল্প সময়ের জন্য যে বৃষ্টিপাত সংঘটিত হয়, পার্বত্য অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল কিংবা বরফ গলা জল, এই দুই ধরনের জল যখন একসঙ্গে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে দ্রুত বেগে যখন প্রবাহিত হয়, সেই ধরনের বানকে হরপা বান বলে। এই ধরনের বান কিন্তু পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক আছে? বরফ গলা জল আর বৃষ্টির জল, দুই ধরনের জলের চাপে এই ধরনের হরপা বান তৈরি হয়। হরপা বানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 4 o'clock রেইনফল কাকে বলে? তোমরা যেন 3টে থেকে 5টার মধ্যে নিরক্ষীয় অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টিপাত সংঘটিত হয়, যে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় 3টে থেকে 4টের মধ্যে, একে 4 o'clock রেইনফল বলে, যেটি নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় এবং পরিচলন বৃষ্টিপাতও বলা হয়। জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ কি? দেখো জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ হলো, দুটি, তোমরা এই কোশ্চেনটি তোমরা কিন্তু অনেকেই জানবে। দেখো এই জীব বৈচিত্র্য বিনাশের প্রথম একটা কারণ বলে দিচ্ছি। দেখো জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন।
জলবায়ুর পরিবর্তন, দেখো বিশ্বব্যাপী যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু জীববৈচিত্র্য বিনাশ হয়। আর অন্যদিকে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়, দেখো এই প্রাকৃতিক বিপর্যয় বা ন্যাচারাল ডাইজেস্টার বা ডিজাস্টার, এই ন্যাচারাল বা ডাইজেস্টার বা ডিজাস্টারের ফলে কিন্তু এই জীববৈচিত্র্য ক্ষয় হয়। প্রাকৃতিক বিপর্যয় বলে ভূমিকম্প, ধস, খরা, বন্যা, ঠিক আছে, সুনামি, এগুলো এগুলো কিন্তু প্রাকৃতিক অগ্নুৎপাত, এগুলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। এর ফলে কিন্তু কি হয়, জীববৈচিত্র্য বিনাশ হয়। আর একটা বলতে পারো চোরা শিকারী, চোরা শিকারীদের ফলেও কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হয়। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে, দেখো এই যে ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলা হয়। এই চক্ষুকে ঝড়ের চক্ষু বলা হয়। ঘূর্ণবাদের চক্ষুকে আবার ঝড়ের, দেখো ঝড়ের চক্ষুও বলা হয়। একে আবার দেয়ালও বলা হয় বা প্রাচীর বলা হয়, ঘূর্ণবাদের প্রাচীর বলা হয়। এখানে মেঘ মুক্ত থাকে, মেঘ মুক্ত, মেঘ, দেখো এই অঞ্চলটি মেঘ মুক্ত থাকে, কিন্তু এখানে কোনো রকম বায়ু থাকে না। একে ঘূর্ণবাদের চক্ষু বলে। মৃত্তিকা সংরক্ষণের সংজ্ঞা দাও। দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে মৃত্তিকাকে দূষিত না করে, মৃত্তিকাকে ক্ষয় না করে, মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক গুণাগুণকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন রক্ষা করা হবে, তখন তাকে মৃত্তিকা সংরক্ষণ বা সয়েল কনজারভেশন বলা হয়, সয়েল কনজারভেশন বলা হয়। এরপরে অথবা দিয়ে দেখো জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। দেখো জলবায়ু পরিবর্তনের ফলে আমরা জানি নাম্বার 1 মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 2 কৃষিক্ষেত্রে কৃষির এক মানে কি বলবো, কৃষিক্ষেত্রে বিভিন্ন মাকড়ের উপদ্রবের ফলে কৃষিক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটছে। ঠিক আছে, এছাড়া বলতে পারো জলবায়ু পরিবর্তনের ফলে নাতিশীতোষ্ণ মানে শীত প্রধান অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখো পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, এটাও কিন্তু বলা যাবে। ঠিক আছে, ওকে রোহিত, তারপরে নাজমিনা খাতুন আছো, ঢোল গোবিন্দ আছো, আরোহী শীল আছো। ওকে আরোহীশীল বলছে পারবে। ওকে ধন্যবাদ। প্রীতি নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। এরপর দেখো পরিকল্পনা অঞ্চল, তোমরা জানো প্ল্যানিং রিজিয়ন, এটা তোমরা জানো পরিকল্পনা অঞ্চল। পরিকল্পনা অঞ্চল কাকে বলে বলা হয়েছে ম্যাক্রো, মাইক্রো আর মেসো। পরিকল্পনা অঞ্চলকে ম্যাক্রো, মাইক্রো, মেসো 3 ভাগে ভাগ করা যায়। বৃহৎ পরিকল্পনা অঞ্চল, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চলে ভাগ করা যায়। তো সংজ্ঞা চাইছে, সংজ্ঞা দেবে। জনবিস্ফোরণ কাকে বলে? 8। দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যখন দ্রুত বেগে বৃদ্ধি পায়, সে বৃদ্ধির হারকে জনবিস্ফোরণ বলে। বা কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধির গড় অবস্থাকে বলা হয় জনবিস্ফোরণ। অথবা বলতে পারবো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যার জন্মের তুলনায় মৃত্যুর হার কম হলে বা মৃত্যুর তুলনায় জন্মের হার বেশি হলে, তখন তাকে জনবিস্ফোরণ বলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জনবিস্ফোরণ দেখা যায়। উন্নয়ন বা ডেভেলপের সংজ্ঞাও তোমরা কিন্তু জানবে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? দেখো লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। তার কারণ এই মৃত্তিকায় জল থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও উদ্ভিদ সেই জল শোষণ করতে পারে না। তার কারণ লবণের পরিমাণ বেশি থাকার জন্য লবণাক্ত মাটি থেকে উদ্ভিদ জল শোষণ করতে পারে না। একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। খান অ্যান্ড এনি শর্টস, ঠিক আছে। আমি দেখি স্যার রোহিত কি আপনার কাছে পড়ে? না, রোহিত আমার কাছে পড়ে না। রোহিত আমার কাছে, এখানে কেউ আমার কাছে পড়ে না। তো আর তোমরা সবাই আমার কাছে পড়ো, ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে, যে যেখান থেকে তোমরা দেখছো না কেন, তোমরা কিন্তু সবাই আমার কাছে পড়ো। ঠিক আছে, তো দেখো হার্টফ্যান মৃত্তিকাও তোমরা পারবে। তারপরে পৃথিবীর দেখো 10-এ পৃথিবীর দীর্ঘতম রেলপথ নাম তোমরা জানো রাশিয়ার USSR, মানে রাশিয়া ট্রান্স সাইবেরিয়া রেলপথ। পৃথিবীর দীর্ঘতম রেলপথ। 11 হিউমিফিকেশন কাকে বলে? দেখো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। ঠিক আছে, হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। বোঝা গেল? এরপরে চলো তোমাদের মৃত্তিকার পিএইচ, মৃত্তিকার পৌডিয়াস হাইড্রোজেন। দেখো মৃত্তিকার পিএইচ কাকে বলে?
তোমরা জেনে নিও। কিন্তু মৃত্তিকার পিএইচ এর ফুল ফর্ম পাউডিয়াস হাইড্রোজেন, পাউডিয়াস হাইড্রোজেন। ওকে, যমজ শহর বলতে কি বোঝো? দেখো, যমজ শহর বলতে তোমরা জানো হাওড়া আর কলকাতা। হাওড়া আর কলকাতা হলো যমজ শহর। আর সেকেন্দ্রাবাদ আর আরেকটা শহর আমি ভুলে গেছি এই মুহূর্তে, সেকেন্দ্রাবাদ আর একটা শহর রয়েছে, এরা কিন্তু যমজ শহর। ঠিক আছে, তো যমজ শহর কাকে বলে? যে দুটো শহর পরস্পরের উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, তো সেই শহর হলো যমজ শহর। আর এই যমজ শহর কিন্তু রয়েছে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ যমজ শহর। কলকাতা এবং হাওড়া যমজ শহরের উদাহরণ। এরপরে রয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন আছো, তোমাদের নতুনের ক্ষেত্রে আমি বলছি, তোমরা যারা পিডিএফ নিতে চাও, এই পিডিএফ কিন্তু ভূগোলের উচ্চ মাধ্যমিক এইচএস এর পিডিএফ 2025 সালের জন্য যারা পিডিএফ নিতে চাইছো, তারা দেখো পিডিএফ এর প্রথমত সাজেশন থাকবে, প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ থাকবে, প্রত্যেকটি অধ্যায় থেকে এসসিকিউ উত্তর থাকবে, প্রত্যেকটি অধ্যায় থেকে 2 3 4 5 6 অর্থাৎ ব্রড কোশ্চেন যে 7 থাকে, সেই 7 নম্বরের ব্রড কোশ্চেন থাকবে, উত্তর সহ সাজেশন প্রত্যেকটি অধ্যায় থেকে আলাদা আলাদা করে বাছাই করা। দেখো 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু পুরোটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এরপরে দেখো যমজ শহর দুবার করে হয়ে গেল। দেখো যমজ শহর কিন্তু দুবার করে হয়ে গেল। তো আমরা দেখে নিচ্ছি অনুসারী শিল্প কাকে বলে। 13 অনুসারী শিল্প। অজিত সিং, অজিত সিং, ওকে অজিত সিং আছো, অজিত সিং ঠিক আছে। প্রীতিশীল, ওকে তুমিও আছো, ধন্যবাদ। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, খান অ্যান্ড এনি শর্টস, তুমি ঠিক বলেছো, ওকে। প্রীতি উত্তর ঠিক বলেছো, হায়দ্রাবাদ, ওকে ঠিক আছে। অনুসারী শিল্প কাকে বলে? দেখো যে শিল্প প্রধান শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। অথবা প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রসায়ন শিল্পকে, হলদিয়ায় পেট্রো কেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে কিন্তু অনুসারী শিল্প গড়ে উঠেছে। এছাড়া মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে টায়ার শিল্প। মেরিনা আক্তারি, কত দাম স্যার? মেরিনা আক্তারি, দেখো আমি প্রথমেই বলেছি তোমাদের 165, প্রত্যেকটি ভিডিওতে বলেছি 165। তোমরা কিন্তু পেমেন্ট করলে ফুললি পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। প্রয়োজন বোধে সরাসরি যারা নেবে, তো যারা পিডিএফ নেবে সরাসরি আমার কাছ থেকে কথা বলে নিতে পারবে, জেনে নিতে পারবে। দেখো অনুসারী শিল্প যেমন রয়েছে, সেটা আমি বলে দিই 7890404016 এই নাম্বারে, এটি কিন্তু 9090। তো দেখো এই যে তোমরা যে বললে অনুসারী শিল্প রয়েছে হলদিয়া, অনুসারী শিল্প রয়েছে কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্প। দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্প যেখানে রয়েছে টায়ার শিল্প। দেখো মোটর গাড়ি যে নির্মাণ শিল্প রয়েছে সে সবকিছু নিজে তৈরি করতে পারে না, তার জন্য পাশাপাশি কাছাকাছি ছোট ছোট শিল্প গড়ে ওঠে। কেউ টায়ার তৈরি করলো, কেউ নাট বল্টু তৈরি করলো, কেউ কাঁচ তৈরি করলো, কেউ প্লাস্টিক তৈরি করলো। এগুলো হলো অনুসারী শিল্প, ছোট ছোট শিল্প। মানে প্রধান শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্প গড়ে ওঠে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা তোমরা জানো, কোয়েম্বাটুরকে। আর মানুষ জমির অনুপাত কাকে বলে? দেখো মানুষ জমির অনুপাত কাকে বলে? দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকারী জমির অনুপাতকেই বলা হয় মানুষ জমির অনুপাত। কি বললাম? কোনো দেশ হতে পারে কিংবা কোনো অঞ্চল হতে পারে, সেই দেশ বা কোনো অঞ্চলের, দেখো সেই দেশ বা সেই অঞ্চলের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকারী জমির অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কিন্তু মানুষ জমির অনুপাত বলা হয়। তার মানে তোমরা কিন্তু 1 নাম্বার আশা করি এটা সবাই পাবে। এরপরে রয়েছে কাম্য জনসংখ্যা। দেখো কাম্য জনসংখ্যা, কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকারী জমির অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কাম্য জনসংখ্যা বলে। কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে তখন তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। এই অপটিমাম, দেখো এই অপটিমাম, যেখানে অপটিমাম পপুলেশন, এই অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যাটি কথাটি প্রথম ব্যবহার করে কে জানো? ক্যানন। দেখে নাও, ক্যানন ও স্যান্ডার্স, ক্যানন ও স্যান্ডার্স
ক্যানন ও স্যান্ডার্স, দেখো এই ক্যানন ও স্যান্ডার্স এই কাম্য জনসংখ্যা কথাটি প্রথম ব্যবহার করে। তো ক্যানন ও স্যান্ডার্স মনে রাখবে, ক্যানন মানে ক্যানন কোম্পানি আছে, ক্যানন কোম্পানির ক্যামেরা আছে, স্যান্ডার্স মানে স্যান্ডেল আছে। তো ক্যানন ও স্যান্ডার্স এই কাম্য জনসংখ্যা কথাটি প্রথম ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তবে তোমাদের দেখি কালকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্লাস আছে, এরপরে কিন্তু পুজোয় তোমাদের ছুটি থাকবে। তাই তোমাদের কিন্তু পুজোর ক্লাসটি কালকে আমি করিয়ে দেবো বৃহস্পতিবার রাত 9টা থেকে। বৃহস্পতিবার রাত 9টায় তোমাদের কিন্তু কালকে কিন্তু আমি তোমাদের লাইভ ক্লাস করাবো উচ্চ মাধ্যমিক ভূগোলের। কালকে মক টেস্ট তোমাদের থাকবে কিন্তু, দেখো 7 মক টেস্ট তোমাদের থাকবে কিন্তু, দেখে নাও মক টেস্ট পরের দিন থাকবে কিন্তু তোমাদের 7, ঠিক আছে। তবে কালকে বৃহস্পতিবার রাত 9টা, কালকে কিন্তু বৃহস্পতিবার দেখে নাও রাত 9টা PM, কালকে রাত 9টা PM এ কিন্তু তোমাদের মক টেস্ট নেব। তার কারণ পুজোর সময় মোটামুটি 10 দিন তোমাদের ছুটি থাকবে। পুজোর সময় মোটামুটি তোমাদের 10 দিন কিন্তু ছুটি থাকবে, সেটা আমি বলে দিচ্ছি। তাই পুজোর একটা ক্লাস আমি তোমাদের কালকে করিয়ে দেব, ঠিক আছে। আর তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে আর কে কত পেয়েছো। দেখো তোমরা এই যে আমি এত সময় যে ডায়লগ, ঠিক আছে, অনেক তো ডায়লগ তোমাদের সঙ্গে দেই, তোমরা তো জানো স্যার, অনেকে বলে স্যার অনেক ডায়লগ দেয়, ঠিক আছে। আমি ডায়লগ দিতে ভালোবাসি। তাই দেখো এখানে এমসিকিউ, দেখো ওটা ইলুমিনেশন হবে না, কাল গেমিং ওটা কিন্তু এলুমিনেশন হবে, ঠিক আছে, এলুমিনেশন হবে। তাও তুমি আমাকে কিন্তু রেফারেন্স সহ দিয়ে দিও, ঠিক আছে। কাল গেমিং তুমি কিন্তু রেফারেন্স সহ দিয়ে দিও, ঠিক আছে। মেরিনা আক্তারি স্যার 28 পেলাম, মেরিনা আক্তারি 28 পেলে। রোহিত তোমরা কে কত পেয়েছো, দেখো এখানে কিন্তু 35-এর মধ্যে কে কত পেয়েছো, ঠিক আছে। 35-এর মধ্যে কে কত পেয়েছো আমাকে জানাবে। তোমরা 35-এর মধ্যে 10 পেলেও জানাবে, 35-এর মধ্যে 30 পেলেও জানাবে, 35-এর মধ্যে 15 পেলেও জানাবে, 35-এর মধ্যে 34 পেলেও জানাবে, ঠিক আছে। এখানে লজ্জার কিছু নেই, ঠিক আছে। আমি পেয়েছি 10, আমি বলবো আমি 35-এর মধ্যে 35 পেয়েছি, সেটা কি আমি কখনো বলবো? দেখো আমি কিন্তু সেটা কখনো বলবো না। তো আমি 35-এর মধ্যে, তোমরা 35-এর মধ্যে যে যত পেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমি 35-এর মধ্যে 10 পেয়েছি কিংবা 35-এর মধ্যে 34 পেয়েছি। পারফেক্ট যেটা তোমরা পেয়েছো সেটাই কিন্তু আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর কে কত পেয়েছো জানিয়ে দিও। আর ঠিক আছে, 35-এর মধ্যে কে কত পেয়েছো জানিয়ে দিও। আর কালকে তোমরা কিন্তু কালকে বৃহস্পতিবার লাইভে 9টার সময় চলে এসো। আর পুজোয় তোমরা সবাই ভালোভাবে কাটিও। কালকে কিন্তু একটি ক্লাস তোমাদের কিন্তু লাস্ট হবে পুজোর, এরপরে কিন্তু পুজোর পরে। ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ, ফেসবুক থেকে যারা দেখছেন বা দেখছো তাদের। আর সেই সঙ্গে তোমরা তো ইউটিউবে